ডাইনি ঘরের ভয়ঙ্কর পৃথিবীতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের হোস্ট আলেফ চলে এসেছি আরও একটি গা ছমছমে সত্যি ঘটনা নিয়ে, যা শোনার পর হয়তো আজ রাতে আপনার ঘুম কেড়ে নিতে পারে। আজকের এই লোমহর্ষক ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ফরিদপুর থেকে সুমন চৌধুরী। এটি তার নিজের মামার পরিবারে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য কিন্তু বাস্তব অভিজ্ঞতা। সুমন ভাই আমাদের অনুরোধ করেছেন আসল নাম এবং পরিচয় যেন গোপন রাখা হয়। আপনাদের জীবনেও যদি এমন কোনো অলৌকিক বা ভয়ের ঘটনা থেকে থাকে যা আপনি সবার সাথে শেয়ার করতে চান, তাহলে দেরি না করে লিখে পাঠান। আমাদের ইমেল ঠিকানা হল dainyghor@gmail.com। আপনার পাঠানো ঘটনাও একদিন হয়ে উঠতে পারে ডাইনি ঘরের পর্ব। তো চলুন আর দেরি না করে আমরা প্রবেশ করি আজকের মূল ঘটনায়। শরীর শক্ত করে বসুন, কারণ যে জগতে আমরা প্রবেশ করতে চলেছি সেখানে ভয় ছাড়া আর কিছুই নেই। ঘটনাটি আজ থেকে প্রায় বছর 10 আগের। সুমন ভাইয়ের মামা কামাল সাহেব পেশায় একজন সরকারি কর্মকর্তা। বদলির চাকরি হয় তাকে প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে হতো। সেবার তার পোস্টিং হল মফস্বলের এক পুরনো শহরে। শহরের এক প্রান্তে প্রায় পরিত্যক্ত অবস্থায় একটা দোতলা বাড়ি ভাড়া নিলেন তিনি। বাড়িটা বেশ পুরনো, ব্রিটিশ আমলের স্থাপত্যের ছাপ স্পষ্ট। বিশাল বিশাল ঘর, উঁচু ছাদ, মোটা দেওয়াল আর ঘুণে ধরা কাঠের জানালা। বাড়ির পেছনে ছিল একটা বিশাল দিঘি, আর তার পাশেই ছিল একটা শতবর্ষী বটগাছ, যা বাড়িটাকে দিনের বেলাতেও কেমন যেন একটা অন্ধকার ছায়া দিয়ে রাখত। কামাল সাহেবের স্ত্রী রিনা বেগম তখন 7 মাসের গর্ভবতী। নতুন জায়গায় একা একা থাকতে তার ভয় করবে বলে কামাল সাহেব তাকে নিজের সাথেই নিয়ে এসেছিলেন। প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটল, কিন্তু সমস্যা শুরু হলো সপ্তাহখানেক পর থেকে। একদিন গভীর রাতে রিনা বেগমের ঘুম ভেঙে গেল। তার মনে হলো পাশের ঘর থেকে কেউ একজন ফিসফিস করে কথা বলছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো বাতাসের শব্দ বা মনের ভুল, কিন্তু কিছুক্ষণ পর তিনি স্পষ্ট শুনতে পেলেন কেউ একজন নারী কণ্ঠে তার নাম ধরে ডাকছে, রিনা, ও রিনা। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে এলো। তিনি পাশে ঘুমিয়ে থাকা কামাল সাহেবকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। মনে হচ্ছিল কেউ যেন তার গলা চেপে ধরে আছে। সেই ডাকটা ধীরে ধীরে মিলিয়ে গেল, আর তিনিও জ্ঞান হারালেন। সকালে কামাল সাহেবকে সব খুলে বললে তিনি হেসে উড়িয়ে দিলেন, বললেন, প্রেগন্যান্সির কারণে হয়তো তুমি এসব স্বপ্ন দেখছ, চিন্তা করো না, কিছু না। কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। এরপর থেকে প্রায় প্রতি রাতেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। মাঝরাতে রিনা বেগম প্রায়ই তার পেটের উপর একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করতেন, একটা হিমশীতল স্পর্শ, যা কোনো মানুষের হাতের মতো নয়। মনে হতো বরফের মতো ঠান্ডা কোনো কিছু তার পেটের উপর আলতো করে বুলিয়ে দিচ্ছে। তিনি ভয়ে চিৎকার করতে চাইতেন, কিন্তু পারতেন না। শরীরটা যেন অবশ হয়ে যেত। একদিন দুপুরে কামাল সাহেব অফিসে, রিনা বেগম একা ঘরে শুয়েছিলেন। হঠাৎ তিনি একটা মিষ্টি সুগন্ধ পেলেন, অনেকটা তীব্র গোলাপ জল আর জাফরানের মিশ্রিত গন্ধের মতো। গন্ধটা এতটাই তীব্র ছিল যে তার মাথা ধরে গেল। তিনি উঠে বসতেই দেখলেন ঘরের কোণায় রাখা আয়নার সামনে একজন নারী দাঁড়িয়ে আছে। পরনে টকটকে লাল শাড়ি, আপাদমস্তক গয়নায় মরানো, কিন্তু তার মুখটা স্পষ্ট নয়, কেমন যেন ধোঁয়ায় ঢাকা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো। সেই ধোঁয়াচ্ছন্ন মুখের ভেতর থেকে দুটো চোখ যেন আগুনের গোলার মতো জ্বলজ্বল করছিল। নারীটি আয়নার দিকে তাকিয়ে হাসছিল, কিন্তু সেই হাসির শব্দ ছিল না, ছিল এক অদ্ভুত নীরবতা। রিনা বেগম ভয়ে পাথর হয়ে গেলেন। তার মনে হলো ওই নারী তার দিকেই তাকিয়ে হাসছে। তিনি চোখ বন্ধ করে ফেললেন। কিছুক্ষণ পর চোখ খুলে দেখলেন ঘরে কেউ নেই, কিন্তু সেই তীব্র সুগন্ধটা রয়ে গেছে। এই ঘটনার পর রিনা বেগম পুরোপুরি ভেঙে পড়লেন। তিনি কামাল সাহেবকে সব জানালেন, কিন্তু তিনি তখনও কুসংস্কার বলে উড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু তার মনেও কিছুটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল। সেই ভয়াল রাতটি এলো অমাবস্যার রাতে। বাইরে ঝুমঝুম বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছিল।
কামাল সাহেব সেদিন অফিসের কাজে বাইরে ছিলেন, তার ফিরতে দেরি হবে। রিনা বেগম ভয়ে ভয়ে ঘরের দরজা জানালা সব বন্ধ করে শুয়ে পড়লেন। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। তিনি অনুভব করলেন তার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, যেন কেউ ভেতর থেকে তার সন্তানকে টেনে বের করার চেষ্টা করছে। তিনি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চোখ খুললেন, আর যা দেখলেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন সেই লাল শাড়ি পরা নারী মূর্তিটা তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। এবার তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সেটা কোনো মানুষের মুখ নয়, এক বিভৎস পৈশাচিক চেহারা। লম্বা লম্বা দাঁত বেরিয়ে আছে, আর চোখ দুটো রাগে লাল হয়ে জ্বলজ্বল করছে। সেই নারী মূর্তিটা রিনা বেগমের পেটের দিকে ঝুঁকে এসে এক বিকট স্বরে বলল, এই সন্তান আমার, তুই ওকে জন্ম দিতে পারবি না, ওকে আমি নিয়ে যাব। রিনা বেগম তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলেন। ঠিক সেই মুহূর্তে দরজায় ধাক্কা দেওয়ার শব্দ এলো। কামাল সাহেব ফিরে এসেছেন। স্ত্রীর চিৎকারে তিনি দরজা ভেঙে ঢুকেই দেখলেন রিনা বেগম বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন, আর ঘরের মধ্যে সেই তীব্র সুগন্ধটা ম ম করছে, কিন্তু তিনি আর কাউকে দেখতে পেলেন না। পরদিন সকালেই তারা একজন স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলেন। ইমাম সাহেব বাড়িটা দেখে এবং সব শুনে বললেন, এই বাড়িতে এক অশুভ জিনের আছর আছে। এটি একটি আশিক জিন, যা রিনা বেগমের উপর আসক্ত হয়ে পড়েছে এবং তার গর্ভের সন্তানকে নিজের বলে দাবি করছে। বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি এদের আকর্ষণ বেশি থাকে। বাড়ির পেছনের পুরনো বটগাছটাই তার আস্তানা। ইমাম সাহেব বাড়ি বন্ধ করে দিলেন এবং কয়েকদিন ধরে কোরআন তেলাওয়াত আর দোয়া কালাম পড়ে বাড়িটিকে সুরক্ষিত করার চেষ্টা করলেন। কামাল সাহেবও আর এক মুহূর্ত দেরি না করে সেই বাড়ি ছেড়ে দিয়ে শহরে অন্য একটি বাসায় উঠে গেলেন। কিছুদিন পর রিনা বেগম একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। সবাই ভেবেছিল বিপদ হয়তো কেটে গেছে, কিন্তু সুমন ভাই তার চিঠির শেষে একটি অদ্ভুত কথা লিখেছেন। তিনি লিখেছেন, তার সেই মামাতো ভাইয়ের বয়স এখন 10 বছর। সে দেখতে খুব সুন্দর, কিন্তু মাঝে মাঝে সে এমন কিছু কাজ করে যা স্বাভাবিক নয়। মাঝে মাঝে গভীর রাতে সে একা একা হাসে, দেওয়ালের তাকিয়ে এমনভাবে কথা বলে যেন ওখানে কেউ দাঁড়িয়ে আছে। একদিন রিনা বেগম তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, বাবা, তুমি কার সাথে কথা বলো? ছেলেটি তার মায়ের দিকে তাকিয়ে এক অদ্ভুত শীতল চোখে বলেছিল, আমার আরেক মায়ের সাথে। সে তো ওই বটগাছটার উপরে থাকে, সে আমাকে রোজ রাতে ডাকতে আসে। এই কথা শোনার পর থেকে সুমন ভাইয়ের মামা মামির রাতের ঘুম চিরদিনের জন্য হারাম হয়ে গেছে। তারা জানেন না তাদের সন্তান কি সত্যিই তাদের, নাকি সেই অশুভ সত্তার কোনো অংশ এখনো তার সাথে রয়ে গেছে। কি ভাবছেন, ঘটনাটি এখানেই শেষ? হয়তো হ্যাঁ, হয়তো না। এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা আমাদের জানা নেই। সুমন ভাইয়ের পরিবারের জন্য আমাদের দোয়া রইল। আজকের মতো ডাইনি ঘরের আসর এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।